কিছুক্ষণের মধ্যে রাজশাহী পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন সেনাবাহিনীর ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে। সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন আরও ৬১ জন নারী। ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আজ। আগেভাগেই ক্যাম্পাস ছেয়ে গেছে রঙিন পোস্টার আর ব্যানারে। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। বিস্তারিত কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী যাচ্ছেন। বেলা 11টায় তার রাজশাহী সেনাবাহিনী পৌঁছানোর কথা রয়েছে। পৌঁছানোর আধ ঘন্টার পর সেনাবাহিনী 7, 8, 9 ও 10 বীরের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে 4টি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা তুলে দেওয়া ছাড়াও প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেনানিবাসের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহীতে তার আর কোনো কর্মসূচি নেই। গত বছরের 22 ফেব্রুয়ারি রাজশাহী সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন রাজশাহী নগর ও জেলায় 20টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন তিনি। সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে ফিরলেন আরও ৬১ জন নারী। শনিবার রাত 10টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গিয়ে এসব নারী নিয়োগকর্তার কাছে নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় তাদের দেশে ফেরত আনা হচ্ছে। নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে তারা জানিয়েছেন, শারীরিকভাবে এবং মানসিকভাবে তাদের নির্যাতন করত তাদের মালিকরা। একটা আছে সুলতানা নাম, ওর মায়েরা দাগ দাগ করে দিছে। আমরা অনেক কষ্ট করছি, আমরা ও মেয়েরা ভালো বানালা যে বাংলাদেশে আনালা। আর একটা মেয়ে হসপিটাল আছে, চুলমুল পুরা পাগল। ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই ক্যাম্পাস ছেয়ে গেছে রঙিন পোস্টার আর ব্যানারে। এদিকে যাচাই বাছাই বাতিল হওয়া অনেকেই আবেদন করে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। জুলহাস কবিরের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন, এর মধ্যে সব সংগঠনের অংশগ্রহণে জমে উঠেছে ভোটের ক্যাম্পাস। সাধারণ ছাত্র আর রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মিছিল আর প্রচারণায় মুখর মধুর ক্যান্টিন। একই ক্যান্টিনে আবারও সব রাজনৈতিক আর অরাজনৈতিক দলের সহ অবস্থানে স্বস্তির বাতাস বয়েছে পুরো বিশ্ববিদ্যালয় চত্বরে। সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন 90-এর পর ডাকসুর VPGS। বাতিল হওয়া প্রার্থিতা আবেদনের পর ফিরে পাওয়ায় খুশি অনেকেই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জোর করে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। আমাকে ফোর্স করেছেন, প্রত্যাহারপত্র দেখানো হয়েছিল। অভিযোগ করেছে যে সে নিরাপত্তাহীনতায় ভুগছে হলের মধ্যে, কিন্তু হলে অনিরাপদ কোনো পরিবেশ নেই এবং ওকে নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি। আমি আপিল করেছিলাম, সেই প্রেক্ষিতে আমার প্রার্থিতা বহাল হয়েছে এবং আমি ইলেকশন করছি ডাকসুর কেন্দ্রীয় সংসদের। আমি GS প্রার্থী। আমরা ছাত্রলীগের যারা বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি, ম্যাক্সিমাম হলেই ওরা প্রত্যাহার করে ফেলেছে। যারা ছাত্রলীগকে ভালোবাসে বা প্রকৃতপক্ষে ছাত্রলীগ করে তারা সকলেই প্রত্যাহার করে নিচ্ছে। থেমে থেমে বেশ কয়েকটি হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রলীগ। তবে তাদের বিরুদ্ধেই আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ করেছেন ছাত্রদল, বাম সংগঠন সহ অন্যরা। এখনো পর্যন্ত যে পরিবেশ ক্যাম্পাসের মনে করছি, যদি প্রশাসন আন্তরিক থাকে
তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তড়িঘড়ি করে আমাদের যারা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন তাদেরকে কোনো ভর্তির কোনো সুযোগ দেওয়া হয়নি। ছাত্রলীগের যে প্যানেল থেকে মনোনীত যে সভাপতি বিপি পদে সহসভাপতি তিনি কিন্তু রঙিন স্টিকার সহ ক্যাম্পাসে এটা করছেন, এটা কিন্তু আচরণবিধির লঙ্ঘন। ডাকসু নির্বাচন নিয়ে কেউ কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করুক সেটা চান না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু যে আচরণবিধি করা হয়েছে এই দুটোকে সমন্বয় করে ডাকসু নির্বাচন সম্পন্ন হবে। যদি এর বাইরে আচরণগতভাবে শৃঙ্খলা কিংবা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ এবং আইন পরিপন্থী কোনো কাজ করা হয়, সুস্পষ্টভাবে ডাকসুর আচরণ বিধিমালায় উল্লেখ আছে, তার প্রার্থিতা বাতিল হতে পারে। সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রক্টর। রাষ্ট্রীয় আইন আছে, তার আওতায় আমরা নিয়ে আসব। জুলহাস কবির, RTV, ঢাকা। আসছে 7ই মার্চ শপথ নেবেন একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান। উভয় শনিবার গণমাধ্যমকে জানান জনগণের ভোটের মর্যাদা দিতে তারা শপথ নেবেন। এরই মধ্যে তারা সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়েছেন। সুলতান মনসুর মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, আর সিলেট 2 আসন থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান। রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের জন্য কয়েকটি রেস্টুরেন্ট ও পপুলার হাসপাতালকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মোট 6,05,000 টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ক্যান্টিনে পচা বাসি খাবার এবং ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের জন্য পপুলার হাসপাতালকে 4,25,000 টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীর চকবাজারের বক্সিবাজার এলাকায় জয়চন্দ্র নাগ রোডে অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় 13টি বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সড়কের অন্য একটি বাড়িতে অভিযান চালানোর সময় বাধার মুখে পড়েন কর্মকর্তারা। পরে দক্ষিণের মেয়র সাইদ খোকন নিজে গিয়ে অভিযান আবার শুরু করেন। জুবাইসানি রিপোর্ট। শনিবার বেলা 11টার দিকে বক্সিবাজার এলাকায় বেশ কয়েকটি ভবনে রাসায়নিক ও প্লাস্টিকের দানা রাখার অভিযোগে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় পাশের আরেকটি ভবনে অভিযান চালানোর সময় স্থানীয় ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন কর্মকর্তারা। আমরা জাস্টিস চাচ্ছি, আমরা কেমিক্যাল গোডাউন যদি থাকে সেখানে যদি 29টি নিষেধাজ্ঞা ধার্য প্রদত্ত থাকলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আমরা সহযোগিতা করি। 29 বাইরে থাকলে 1 মাস সময় দেওয়া হবে, এখানে সময়টা দিচ্ছেন না, তারা কথাই শুনতে চাচ্ছেন না। এক পর্যায়ে ফায়ার সার্ভিস, তিতাস, ওয়াসা ও ডিপিডিসির কর্মকর্তারা অভিযান স্থগিত রেখে নগর ভবনে চলে যান। পরে দক্ষিণের মেয়র সাইদ খোকন নিজে গিয়ে আবারও অভিযান শুরু করেন। অভিযানে যে বাধাটুকু হয়েছে সেটা আমরা আগেও বলেছি যে একটা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করা হয়েছে। আমি এখানে এসে বিষয়টি স্থানীয় জনগণ এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে বোঝাবার পর বিষয়টা তারা বুঝেছেন। মেয়র বলেন, যত বাধাই আসুক না কেন অভিযান অব্যাহত থাকবে। শহর তো একজনের না, আমাদের এখানে যারা আছে আমাদের সবারই শহর, এবং এই শহরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা সরজমিনে দেখে এই অভিযান অব্যাহত রাখব। গেল 20 ফেব্রুয়ারি দিবাগত রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান 71 জন। এ ঘটনার পরপরই পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরাতে নড়েচড়ে বসে প্রশাসন। জুবাইর সানি, RTV, ঢাকা। ভাওয়াল কবি, লেখক, প্রকাশক, বইপ্রেমীদের মিলন মেলা। এবার অমুকের 21 গ্রন্থমেলায় অতীতের সব রেকর্ড ছাপিয়ে নতুন বই প্রকাশ হয়েছে প্রায় 5,000। বিক্রি হয়েছে 80 কোটি টাকারও বেশি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। মানুষের জীবনের পরতে পরতে কত না সুখ, দুঃখ আর রঙ্গরসের খেলা, সেই সব জীবনের ঘটনা প্রবাহিত হয়ে বই পুস্তকে রূপ নিয়ে এসেছে মেলায়।
শব্দের সাথে কত না চমৎকার শব্দের নিখুঁত গাঁথুনিতে হয়েছে কবিতা, সমাজের সঙ্গতি আর অসঙ্গতি ফুটে উঠেছে ছড়ায়। কবিতা আর ছড়ার গড়াগড়ি অমর একুশে বইমেলায়। কল্পনা আর বাস্তবের ছায়া অবলম্বনে অসংখ্য গল্প আর উপন্যাস হয়ে পৌঁছে গেছে পাঠকের ঘরে ঘরে। লেখক ভালো হলে তার সম্পর্কে আগের থেকে যদি মানুষের ধারণা থাকে যিনি ভালো লেখেন তার বই বিক্রি হয়ে যায়। ভালো বই লেখা ছাড়া আর কোনো উপায় নাই, ভালো বই মানুষ পড়ে। অনেক ভালো বই প্রকাশিত হলেও পাঠক প্রিয়তা পায় হালকা ধাঁচের বই। গবেষণা, মুক্তিযুদ্ধ, প্রবন্ধ আর নিবন্ধ থাকে উপেক্ষিত। কিন্তু কেন, তার জবাব মিলল লেখক আর পাঠকের কাছে। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, ছড়া এগুলো লেখাকে সৃজনশীল মনে করে, আর গবেষণাকে সৃজনশীল মনে করে না। কি লিখছি, কিভাবে লিখছি, কি দিয়ে লিখছি, সেটা বুঝতে গিয়ে আমি গবেষণায় নিজেকে নিয়োজিত করি। আমরা বই পড়ার সামনে আনতে পারি, তাহলে আমাদের নতুন প্রজন্ম, নতুন পাঠক সৃষ্টি হবে এবং সাথে সাথে আমাদের কল্যাণকর সমাজের দিকে ধাবিত হবে। প্রতি বছর হাজার হাজার বই প্রকাশিত হলেও মান নিয়ে সন্তুষ্ট নয় লেখক, পাঠক কেউই। কেন মান ঠিক থাকে না তার ব্যাখ্যা দিলেন প্রবীণ এই লেখক। মেধা আশ্রমের সম্মিলন না হলে গবেষণা হয় না, ঢাউস ঢাউস লিখেও গবেষণা হয় না। একটি বাক্য লিখতে হলে অন্তত 200টি বাক্য পড়তে হয়। না ভালো পাঠক হয়ে ভালো লেখক হওয়া যায় না আর কি। বছর ঘুরে প্রাণের দোলায় আবারও মিলবে লেখক পাঠকের এই মিলন মেলা। সেই অপেক্ষায় এবছরের মতো বিদায় বইমেলার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ICUতে ভর্তি করা হয়েছে। দর্শক, আমাদের সিনিয়র রিপোর্টার শাহাবুদ্দিন শিহাব আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। কথা বলছি তার সঙ্গে। শিহাব, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন কেমন? ডাক্তাররা কি বলছেন? আমরা এই মুহূর্তে বঙ্গবন্ধু হাসপাতালের যে ফুটপাত রয়েছে সেখানে অবস্থান করছি। আসলে ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং সকাল ভোরে ফজরের নামাজের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে পড়েন এবং তার বুকে ব্যথা হতে থাকে। তখন তার যে বাসার লোকজন এবং সাথে সাথেই তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে আসেন। আস্তে আস্তে প্রায় 7টা সাড়ে 7টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানে আসার পর তাকে কেবিন ব্লক দেওয়া হয়েছে এবং সেখানে আসার সাথে সাথে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ICUতে রাখা হয় এবং এই মুহূর্তে তার পরীক্ষা হচ্ছে। হৃদরোগের জন্য যে সকল এনজিওগ্রাম থেকে শুরু করে যে সকল পরীক্ষাগুলো হওয়া দরকার এই হৃদরোগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সেই সবগুলো পরীক্ষা হচ্ছে। এই মুহূর্তে সে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের ডি ব্লকে রয়েছে এবং ডি ব্লকে কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল এবং এই কয়েক সেকেন্ড 30 সেকেন্ড আগে ডি ব্লক থেকে তাকে আবার বঙ্গবন্ধুর হাসপাতালে অন্যান্য আরেক ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসলে কতটুকু গুরুতর অসুস্থ এবং তার হার্টের কি অবস্থা। আমরা সকাল থেকে দেখছি, আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছলো, আমরা আসার পরপরই দেখছি যে এখানে অনেক দলীয় নেতাকর্মী অবস্থান করছেন। ইভেন এই হাসপাতালের যে ডাক্তার রয়েছে এবং তারাও বেশ উৎকণ্ঠিত এই জাতীয় নেতার জন্য এবং এই হাসপাতাল যে ডাক্তার যারা দলীয় কর্মীও রয়েছে তারাও সবাই ঘিরে রেখেছে এই তাদের নেতাকে এবং একের পর এক পরীক্ষা নিরীক্ষা চলছে। অতি শীঘ্রই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে আসলে সাধারণ সম্পাদকের অবস্থা কেমন, কি অবস্থায় তার এই মুহূর্তে এবং তার এই যে হৃদরোগের যে বিষয়টি এটা আসলে কতটুকু গুরুতর। আমরা পরবর্তী সংবাদে এই বিষয়টি আপনাদের নিশ্চিত করতে পারবো। এখনো পর্যন্ত আমরা আসলে এই বিষয়টি ডাক্তার আমাদের জানায়নি এবং আসলে আমরা এখনো পর্যন্ত ফুটপাতে এই কারণেই আছে আসলে ভিতরে যেতে দিচ্ছে না এবং এই বিষয়ে ইনফরমেশনগুলো ভালো মতো পাচ্ছে না। তবে আমরা দূর থেকে দেখছি যে কিছুক্ষণ আগে ডি ব্লক থেকে তাকে অন্য ই ব্লকের দিকে নেওয়া হয়েছে এবং ডি ব্লকে তার হৃদরোগের পরীক্ষাটা হয়েছে। আমরা শীঘ্রই যেহেতু ডাক্তার পর্যবেক্ষণের পর নিশ্চয়ই ডাক্তারের সাথে কথা বলে আপনাদের। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম।
অগ্নিঝরা মার্চের খবর। ৭১-এর ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশ থেকে প্রথম স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ইশতেহারে স্বাধীনতার ঘোষণা, সশস্ত্র মুক্তিযুদ্ধের আহ্বান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের অনুমোদন সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়। উপস্থিত লাখো জনতা ইশতেহারকে অনুমোদন দেন। এদিন ঢাকা সহ সারা দেশে মিছিল করে স্বাধীনতাকামী বাঙালিরা। পল্টনে ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলন ও লাগাতার হরতালের ডাক দেন। সেই সাথে দাবি জানান সামরিক আইন প্রত্যাহার করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের। এদিন বঙ্গবন্ধু ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়ে সব দাবি মেনে নিতে ইয়াহিয়াকে ৭ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেন। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেটাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিছুক্ষণের মধ্যে রাজশাহী পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন সেনাবাহিনীর ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে। সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন আরও ৬১ জন নারী। ডাকসু নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আজ। আগেভাগেই ক্যাম্পাস ছেয়ে গেছে রঙিন পোস্টার আর ব্যানারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি। সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।